কিনা। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে দিলেন। ইট ইজ এ ডিসরেসপেক্ট to the current government. It is a disrespect to the people of the country, and it is a disrespect to the other political parties. আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ব্যারিস্টার আবু বকর মোল্লা, রাজনৈতিক বিশ্লেষক, এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে দিয়ে একটু শুরু করি যে আজকে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। আর মানে এটা বিএনপি কি তত্ত্বাবধায়ক বর্তমান যে সরকার আছে সেটার কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, নাকি মানে আগের যে তত্ত্বাবধায়ক সরকারের যে মানে বর্তমান যে সরকার তারই কন্টিনিউটি, না একটা মানে আলাদা একটা সরকার, মানে এটা কনসেপ্টটা কি আসলে? ধন্যবাদ। বিএনপি বরাবর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এবং তত্ত্বাবধায়ক দাবি 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর জামাত আমাদের সঙ্গে ছিল। জামাত 18 সিট পেয়েছিল। পরে আপনার 95 সালে হঠাৎ করে জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে, জাতীয়বাদীর সাথে। তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলল, এবং দাবি নিয়ে হরতাল হলো, আন্দোলন হলো, অনেক কিছু হলো। বিএনপি প্রথম রাজি ছিল না। সর্বশেষ বিএনপি সিদ্ধান্ত নিল এই কারণে যে আইডিয়াটা খারাপ না, নির্বাচনকালীন সময় এটা নিরপেক্ষ সরকার থাকবে, সো দ্যাট সবাই একরকম সুযোগ সুবিধা থাকবে। নিরপেক্ষ নির্বাচনে যেই ক্ষমতা আসবে, তখন 96 সালে নিশ্চয় মনে আছে, সেটা আগের পার্লামেন্টে করতে পারতো, কিন্তু সে সময় আওয়ামী লীগ পদত্যাগ করে ফেলছিল। মাস গণপদত্যাগ করছিল মেম্বার অফ পার্লামেন্টরা, যে কারণে ওই পার্লামেন্টে সমপদ ছিল না। পরে 96 সালে নির্বাচন হলো। ওই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা দাবি অনুযায়ী জামাত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির ত্রিদলীয় জোটের দাবি অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী বিএনপি অনেক বিষয় দেখছেন না, এটা যুক্তিকতা আছে। সে শুধু সরকার থাকলে সবকিছু বিরোধিতা করতে হবে, বিরোধী দলের তা না। এই জন্য যুক্তিকতা মনে করি সে পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা হলো আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। না, কিন্তু এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে কিভাবে? বিএনপি যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আপনার সংবিধানে সন্নিহিত করেছে, বিএনপি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, বর্তমানেও আছে। এখন আমরা যেটা সম্ভবত এটা বুঝতে চেয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা নিরপেক্ষ থাকে, প্রশাসন, পুলিশ প্রশাসন, জনশন, সিভিল প্রশাসন, সকল কর্মকর্তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ সহায়তা করে সুষ্ঠু নির্বাচনের জন্য। সেরকম একটা নিরপেক্ষ নির্বাচন চাই, কারণ বাংলাদেশে দীর্ঘদিন কোনো ভোট নাই। প্রকৃত 2006 সালের পর থেকে 2 বছর সেনাবাহিনী কেন্দ্রের সরকার সেনাবাহিনী শাসন করলো। তারপর মঈন আহমেদ পালিয়ে যাওয়ার সময় তারপরে একটা নির্বাচন দেখিয়ে তার পালিয়ে এলো বাংলাদেশ থেকে, আর আসেনি কিন্তু, এবং ইমিউনিটি দিল তাদেরকে এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনরা আর কিন্তু বাংলাদেশে আসেনি, যে পালিয়ে গেল যে আমেরিকাতে। তারপরে এবং তাদের মধ্যে সমাবেত চুক্তি ছিল, তোমাদের কিছু করবো না, তোমরা চলে যাও, আমাদের ক্ষমতায় দিয়ে দাও। সে দিয়ে গেল। তারপর থেকে আর সেই নিজেরাই বাতিল করলো আওয়ামী লীগ, তাদের দাবি। পরে বলে না, এখন দরকার নেই, এখন আমরা ক্ষমতায় চলে যাই, দরকার। আমার প্রশ্নটা ছিল যে এখন সেটাও এখন আমরা ওইরকম চাচ্ছি। এখন যেহেতু আদালতের কি রায় আসে দেখেন, এটা আচ্ছা আদালত রায় আসে কি, আমরা সুচ্ছ জনগণ একটাই দাবি, দীর্ঘদিন আন্দোলন স্মরণ করছে, অনেক লোক নিহত হয়েছে। পরে সর্বশেষে ছাত্র গণ আন্দোলনে যে হয়েছে, সেখানেও হাজার হাজার লোক নিহত হয়েছে। কেন? অনির্বাচিত সরকার
তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এই জন্য বৈষম্য সৃষ্টি করছিল, বৈষম্য আন্দোলন হয়েছিল, জনগণের ছাত্র একত্র হয়েছিল। আপনার কাছে আসবো আমরা আবার। সেই নির্বাচনটা চাই, সুষ্ঠু নির্বাচন, বিএনপি একটি দাবি, জি, যে জিতুক, যেই জিতুক, বোঝা গেছে। এনসিপি জিতুক নাকি ওই এনসিপি কি বলে যে কে জিতুক সেটা কোনো ম্যাটার না। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হতে হবে, বর্ষা নিরপেক্ষ থাকতে হবে, জি, এটাই বিএনপির দাবি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আপনারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরেই এ বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব, এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে এই কথা যদি কেউ বলে থাকে তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। মানে কি ধরনের দুরভিসন্ধি আপনারা আশঙ্কা করেন? দীর্ঘদিন আলোচনার পরে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে, এখানে একটি ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তনের জন্য সবাই ঐক্যমত হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেখানে এটি খুব দরকার। তো এরপরে জুলাই সনদটা যখন আপনি বাস্তবায়ন আদেশের ভিতরের মাধ্যমে একটা বাস্তবায়নের রাস্তায় যাবেন, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নেই। এইটাকে আমাদের সিনিয়র আইনজীবীরা চেষ্টা করছেন যে একটা রিভিউ পিটিশনের মাধ্যমে এই পুরো ব্যবস্থাটাকে আবার একটা প্রবর্তনের জন্য। কিন্তু আমরা শুরু থেকেই বলেছি যে এই যে প্রবর্তনগুলো, এই যে কোনো একটি আংশিক ঘষামাজা করে সংবিধানের বা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের দিকে যাওয়ার জন্য যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটি আসলে দীর্ঘমেয়াদী টেকসই পদ্ধতি নয়। আপনাকে যদি দীর্ঘমেয়াদী টেকসই পদ্ধতিতে যেতে চান, তাহলে আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেভাবে আমাদের দেশে কলুষিত করা হয়েছিল, সেখান থেকে একটি শিক্ষা নিয়ে আবার একটা মডিফাইড ফরম্যাটে আপনাদেরকে এটি ফিরিয়ে আনতে হবে। এবং সেটি কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সকল দলই ঐক্যমত হয়েছে যে বিচার বিভাগকে এখানে অন্তর্ভুক্ত করা উচিত হবে। এবং আপনারা দেখবেন যে যে জায়গাগুলোতে এখন সবাই ঐক্যমত হয়েছেন, যে আগে যেভাবে প্রধান উপদেষ্টাকে পছন্দ করা হতো বা নিয়োগ দেওয়া হতো, যে সেখানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা হতো তত্ত্বাবধায়ক সরকারের, এখন কিন্তু সকল রাজনৈতিক দল একমত হয়েছেন যে এইটা আলাদাভাবে একটি আলাদা কমিটি থাকবেন, সেই কমিটিরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করবেন। এবং এইটা না হলে কি হবে, তারপরে কি হবে, এই অর্ডার অফ প্রায়োরিটিতে জুডিশিয়ারিকে কিন্তু রাখা হয়। এখানে একটি জায়গাতে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আছে, যে প্রথম 3-4টা প্রচেষ্টা ব্যর্থ হলে যেন জুডিশিয়ারির দিকে ফিরে যাওয়া যায় এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা যায়। সেক্ষেত্রেও আমরা এনসিপির পক্ষ থেকে ওই জায়গাতে বলেছি, অন্যান্য রাজনৈতিক দল বলেছে, যে বিচার বিভাগ থেকে আমাদের যে শিক্ষাটা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এটি টার্গেট করে যেভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করা হয়েছে, বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে, সেটির দীর্ঘমেয়াদের ফলে কিন্তু আমরা আমাদের দেশে ১১ আসতে রেখেছি। তারপরে তারই হাত ধরে কিন্তু আমরা আবার এই যে দীর্ঘ ফেসিবাদী শাসন, সেটির একটি রাস্তা কিন্তু ওখান থেকে তৈরি হয়েছিল। সেজন্য আমাদের এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ছিল যে কোন পর্যায়ে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জুডিশিয়ারির প্রধানকে যেন বিবেচনা করা না হয়। এবং যেহেতু এই বিষয়টি সবাই ঐক্যমত হয়েছেন এবং জুলাই চার্টারে বিষয়টি অন্তর্ভুক্ত আছে, এই জুলাই চার্টারটি বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার বা বাস্তবায়ন করার অন্য কোনো সুযোগ নেই বলে আমরা মনে করি। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি একজন রাজনীতিক বিশ্লেষক, তার পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে, আপনি ইউরোপ জামায়াতের মুখপাত্র হিসেবে কাজ করছেন। মানে আপনি আসলে মানে বলেন না আমাদেরকে আগে, আমাদের রাজনীতি বিশ্লেষক বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সরি, আমাদের বলা হয়নি, রাজনীতি বিশ্লেষক বলছিলেন, জামাতের নেতা জানতাম না তো। ও বলেন না, আচ্ছা। যাই হোক, ব্যারিস্টার আবু বকর মোল্লা, এখন জানছেন, ইটস নট লেট ইয়েট। ওকে, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার মানে কি এ বিষয়ে আপনাদের মত কি? আপনি যদি স্পেসিফিক্যালি বলতেন আমি কোন বিষয়টা না, এখন আপনারা বলছেন যে আপনারা বলছেন সরকারের ভেতরে মানে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন আজকে। এটা কি আসলে সরকারের উপরে কোনো চাপ, নাকি অন্য দলগুলো চাপ দিচ্ছে সেই জন্য চাপ, মানে কি আসলে এটা?
ধন্যবাদ। দেখুন, জামাত ইসলামী একটি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে শুধু কথার জন্য তো কথা বলে না। জামাতের কথাটি শুধু শুধু রিটোরিক নয়, এটির বাস্তবতা রয়েছে। কোন কোন উপদেষ্টার কথা, কাজ, আচরণ কিছুটা বায়াস বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামী বলেছে, সকলে নয়, কোন কোন নাম তো মিডিয়াতে ওনারা বলেননি, যে কোনো কোনো উপদেষ্টার পলিটিক্যাল বায়াস এটা অনেকটা স্পষ্ট। একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে প্রপার ডেমোক্রেটিক ইলেকশনের জন্য এখানে কিছু উপদেষ্টাকে আরো সতর্ক হতে হবে, নিরপেক্ষ হতে হবে। ওনারা উপদেষ্টা, সকলের উপদেষ্টা, কোনো পার্টিকে ওনারা রিপ্রেজেন্ট করেন না, কিন্তু ওনাদের কমিউনিকেশন, কোনো পার্টির সাথে ওনাদের কমিউনিকেশন, সম্পর্ক, তারপর কোনো পার্টির হয়ে কথা বলা, কোনো পার্টির প্রতি স্পেশাল ইন্টারেস্ট দেখানো, এটা তো উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। সুতরাং জামাত ইসলামী বলেছে যে উপদেষ্টাদের মধ্য থেকে যাদের ব্যাপারে অভিযোগ রয়েছে, এবং জামাত ইসলামীর নায়েবে আমির তো বলেছেন কোনো উপদেষ্টার কণ্ঠ পর্যন্ত ওনাদের কাছে আছে, যেভাবে হোক ওনাদের কাছে পৌঁছেছে। আপনারা তো দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে আন্দোলন করেছেন। বিএনপি যে আহ্বান রাখছে সেটা নিয়ে আসলে জামাত ইসলামের অবস্থান কি? এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করে রিয়াক্ট করা, তত্ত্বাবধায়ক। দেখুন, আমি বিএনপির এই দাবিটিকে আমি বলবো মানে মেচিউর দাবি নয়। কারণ হচ্ছে যে খোকন সাহেব জানেন যে আদালতে কেয়ারটেকার সরকারের বিষয়টি এখনো পেন্ডিং। এই পেন্ডিং থাকা অবস্থায় যদি কেয়ারটেকার সিস্টেমটি ফিরে আসে, তাহলে আজকে ওনারা যেই কথাটি বলেছেন যে যারা বর্তমানে ক্ষমতা আছে, হুইচ ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকারের জন্য ভূমিকা পালন করবে, এটি তো এই ব্যাপারে তো এই পার্টিগুলো, ঐক্যমত কমিশনে যে পার্টিগুলো ছিলেন তারা তো একমত হয়নি। তারা তো বলেনি যে এই গভর্নমেন্টই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। এখানে সকলে মিলে বসছে ঐক্যমতের ভিত্তিতে, দেয়ার হ্যাজ টু বি এ নিউ কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি বলছি না বর্তমান সরকার কেউ থাকবে না, অথবা সবাই ডিসকোয়ালিফাইড, অথবা সকলের ব্যাপারে প্রশ্ন রয়েছে, অথবা তারা একেবারে থাকতে পারবে না, অথবা তারা একেবারেই থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশনটি আসার আগ পর্যন্ত বিএনপি এই কথাটি বলে এই সরকারকে একটি মেসেজ দিল যে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান নেই। তারা আরেকটি মেসেজ দিল যে এই সরকার মানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেন ওনাদের পক্ষে ইলেকশনে ভূমিকা পালন করে। আমি কিন্তু এই ব্যাখ্যাটি করব, কারণ একটি গভর্নমেন্টকে আপনি আদালতে যে আবেদনটি করা হয়েছে সেটা কিন্তু তারা বলেছেন যে 14তম জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর চেয়েছেন। তার মানে সামনে যেটা ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটা কিন্তু এই আদেশের বাইরে থাকবে, আমি যতটুকু আমি। দেখুন ইন প্রিন্সিপাল কেয়ারটেকার সিস্টেমটির পক্ষে আদালত থেকে একটি ঘোষণা আসুক যে কেয়ারটেকার সিস্টেমটি কোর্ট গ্রহণ করে নিয়েছে, এবং এর শেখ হাসিনা সরকার যে রায়টি দিয়েছে শেখ হাসিনা সরকারের সময় এটি কনস্টিটিউশনালি নট ভ্যালিড, এই কথাটি আসুক, এরপরে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্তের পূর্বে দেখুন, কেয়ারটেকার সরকার, এখানে মাহমুদুদ্দিন খোকন রয়েছেন, হি ইজ এ লয়ার, লার্নেড মাই কলিগ। দেখেন, কেয়ারটেকার সরকার এবং ইন্টারিম গভর্নমেন্ট আর টু ডিফারেন্ট লিগ্যাল এন্টিটি, দুটা কিন্তু এক জিনিস নয়। এই সরকার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে আসেনি, অথবা তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ ওনারা করতে পারেনি। হ্যাঁ, তাদেরকে যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তরিত করি, আমরা কি সকলকে করতে পারবো? It's a big question. There has to be consensus among the political parties. এটা কিন্তু হয় নাই। হওয়ার আগে আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে দিলেন, it is a disrespect to the current government, it is a disrespect to the people of the country, and it is a disrespect to the other political parties.